কখনো ঈশ্বর ভগবান এসে আমাদের বলেন না তুমি আমাকে মানো, তুমি আমাকে স্বীকার করো, তুমি আমাকে গ্রহণ করো, কখনো বলেন না। তিনি তার বাণী আকারে বলছেন এই 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 মাটি, মাটি যেমন বলতে পারে না আমি মাটি, আকাশ যেমন বলতে পারে না আমি আকাশ, আলো যেমন বলতে পারে না আমি আলো, বায়ু যেমন বলতে পারেন আমি বায়ু, ঠিক তেমনই তিনিও মুখ ভাষায় তোমার কাছে দাঁড়িয়ে থেকে বলেন তুমি তুমি আমাকে ছেড়ে আর কাউকে ভালোবেসো না, আমাকে ছেড়ে আর কাউকে ভালোবেসো না, তাতে আমার প্রাণে বড় ব্যথা লাগে। এই আবেদনটা তিনি আমাদের কাছে পৌঁছে দেন। আমরা লক্ষণদা যখন কথা বলছিলেন আমি মুগ্ধ বিস্ময়ে লক্ষণ সিদ্ধার কথা শুনছিলাম। চলুন আমরা ফিরি, খুব অল্প সময়ের জন্য, খুব সামান্য সময়ের জন্য ফিরব। কলকাতায় হাতিবাগানে গিয়ে দেখবেন স্টার থিয়েটার নতুন করে ক্যালকাটা কর্পোরেশন রেনোভেট করেছে। আমি মাঝে মাঝে কলকাতায় হাতিবাগান অঞ্চলে গেলে স্টার থিয়েটারের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরে থেকে থিয়েটার হলটাকে দেখি, মাঝে মাঝে দেখি। এই থিয়েটারে হঠাৎ গ্রিন রুমে এখনো গিয়ে দেখবেন একটা বড় লাইফ সাইজ পোর্ট্রেট আছে, কার জানেন? তলে লেখা আছে ওম নমো নটনাথায় ও শ্রীরামকৃষ্ণায় অবতার বরিষ্ঠায় নমঃ। তিনি ওই থিয়েটার হলে পদার্পণ করেছিলেন, একবার নয় দুবার। গ্রিন রুমে তখন গিরিশচন্দ্র, এই গিরিশচন্দ্র চৈতন্য লীলা করছেন। আর এই গিরিশচন্দ্র যখন চৈতন্য লীলা করছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ চৈতন্য লীলা দেখবার জন্য স্টার থিয়েটারে গেছেন। গিরিশচন্দ্রকে কি বলা হয় জানেন? বলা হয় বাংলার শেক্সপিয়ার। যেমন আমরা ইংরেজির উইলিয়াম শেক্সপিয়ারের নাম জানি, গিরিশচন্দ্রকে বলা হয় বাংলার শেক্সপিয়ার। গিরিশচন্দ্রকে বলা হয় দ্য স্পাইন অফ দ্য স্টেজ, মঞ্চের মানদণ্ড, মঞ্চের শির দ্বারা বলা হয় গিরিশচন্দ্রকে স্পাইন অফ দ্য স্টেজ। সেই গিরিশচন্দ্রের কাছে ছুটতে ছুটতে গিয়ে হাজির হয়েছেন রসরাজ অমৃতলাল বসু। গিয়ে বলছেন জানো, শুনেছ ঠাকুর এসছেন? তিনি তখন মদ্যপান করতে করতে বলছেন ঠাকুর ঠাকুর আমি মানি না, টিকিট না কাটলে ঢুকতে পারবে না। এখানে বিনে পয়সায় লীলা বিতরণ করতে আসেনি। তিনি বলছেন টিকিট কেটেছে, তুমি একটু যাবে না? তিনি আমাকে দেখতে আসেননি, তিনি থিয়েটার দেখতে এসছেন। থিয়েটার মঞ্চ উঠবে, পর্দা খুলবে, থিয়েটার দেখবে, টিকিট কেটে বাড়ি ফিরে চলে যাবে, আমাকে দেখতে আসেননি। অনেক অনুনয় বিনয়ের পর গিরিশচন্দ্র রসরাজ অমৃতলালের কথায় বলছেন বেশ যেতে পারি, তবে একটা কথা রসরাজ, বলো পেন নাম করতে পারবো না। ওই তোমাদের ঠাকুর ঠাকুরের পায়ে আমি পেন নাম করতে পারবো না। পেন নাম করতে হবে না, একটু অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এসো। বেশ। ও মা, যে সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ কালো কোটের উপরে কাপড়ের খোট বেঁধে একেবারে বেঁকে গিয়ে গিরিশচন্দ্রের কাছে মাথা নত করে দিয়েছে। ভদ্রলোক তাকিয়ে তো অবাক, আমি পেন নাম করবো, ইনি আমাকে প্রায় অর্ধেকটা ঝুঁকে পেন নাম করছেন। তখন তিনি প্রান্তে তারপরে উঠে কি বললেন জানেন? এবার তোমার হাতে ধনুর বাণ নেই, এবার তোমার হাতে বাঁশি নেই, এবার তোমার হাতে কোনো অস্ত্র নেই। তুমি যে অস্ত্র নিয়ে এসেছো সে অস্ত্র হচ্ছে প্রেম, সে অস্ত্র হচ্ছে ভালোবাসা। জানো ঠাকুর, বাগবাজারে জন্মেছি, বাগবাজারে জন্মে রাস্তায় যত শিবলিঙ্গ দেখেছি, এক পা এদিকে এক পা ওদিকে দিয়ে ছটছট করে শিবলিঙ্গের উপরে মুতে দিয়েছি, আর তাকিয়ে কোমরে হাত দিয়ে বলেছি কোথায় বেটা শিব নেমে এসে আমাকে অভিশাপ দিয়ে। একবারও শিবের দেখা পাইনি। এত দুর্বেদিত উদ্ধত একটি মানুষকে তুমি আজকে প্রণাম অস্ত্রে ঘায়েল করে দিলে ঠাকুর। ঠাকুর হাত দুটো তুলে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলেছেন তোমাকে ঘায়েল করবে কে গা? আমি যে ঘায়েল হয়ে তোমায় দেখতে গেছি গিরিশ, আমি যে তোমায় দেখতে গেছি। কি আশ্চর্য, বাড়িতে খাচ্ছে, খেতে খেতে নেমন্তন্ন করে খাচ্ছে, খেতে খেতে বলছেন হ্যাঁ গো আমাকে দুটো ফুলকো লুচি দেবে গো। হাত ধরে টান দিয়ে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে বাগবাজারে। কেন? খেতে খেতে একবার বসে আবদার করে ফেলেছে। কি আবদার? ঠাকুর তোমায় একটা কথা দিতে হবে ঠাকুর। খাচ্ছে লুচি আলুর দম, খেতে খেতে তুমি বলো দিকে কি কথা? আগামী জীবনে তোমায় আমার ছেলে হয়ে জন্মাতে হবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে ঠাকুর
বইতে ছেড়ে দিয়েছি বলে কি বামনাই ছেড়েছি নাকি? বামনের ছেড়ে তোর ঘরে ঘোষ জন্মাবো কেন রে? যেই কথাটি বলেছে হাত ধরে হিড়ির করে টেনে, খাওয়া হয়নি, আঙুল চাটছে তখনও ঘাত ধরে বার করে দিয়েছে। সঙ্গে ছিলেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আমার কি মান অপমান বলে কিছু নেই? এই দেখুন কি অদ্ভুত একটা বাণী ঝুলছে, তাকিয়ে দেখুন এই দেয়ালের দিকে কি অদ্ভুত একটা বাণী ঝুলছে। এই বাণীটা অ্যাবস্ট্রাক্ট বাণী, এর কোনো পার্সনিফিকেশন নেই। এই বাণীটাকে যখন পার্সনিফাইড কোন অস্তিত্বের মধ্যে আমরা প্রত্যক্ষ করব, তখন বুঝবো এখানে H2O আছে। যখন প্রপার কম্পোজিশন হবে, আমরা এরকম করে জল তৃষ্ণা নিবারণ করতে পারবো না। একটা পাত্র চাই, যে পাত্রের মধ্য দিয়ে আমরা জলটাকে পান করতে পারি। এই হচ্ছে সেই পাত্র। তোমার কি মান অপমান বলে কিছু নেই? তখন শ্রীরামকৃষ্ণ লাটুকে 3 বার প্রদক্ষিণ করে বলছে, বড্ড মোটা হয়েছে না, বড্ড মোটা হয়েছে। কি ঠাকুর? অহং অহং। বলি এত মোটা অহং নিয়ে তুই যে আমার সঙ্গে চলতে পারবি না। বলি এত মোটা অহং নিয়ে যে আমার সঙ্গে চলতে পারবি না। ঠিক এমন করে লাটু মহারাজকে তিনি স্বামী অদ্ভুতানন্দ মহারাজের একটু একটু করে বিনির্মাণ করেছেন। কেমন করে ভক্তি, কেমন করে ভালোবাসা, কেমন করে প্রেম একটু একটু করে ইনহেরিট করা হয়েছে তার ভিতরে। আমরা যখন একে প্রত্যক্ষ করি, গিরিশের যখন সম্পূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করি, পরের দিন সকালে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি আবার সেই বাড়িতে বাগবাজারের দক্ষিণেশ্বর থেকে হাজির হয়ে বলতে, গিরিশ। বলি, গিরিশ আছো? গিরিশ ছুটে এসে পাদখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ঠাকুর তুমি যদি আজ না, তবে তোমায় আমি বিশ্বাস করতাম না ঠাকুর। আমি তোমায় বার করে দিলাম, অপমান করলাম, তারপরেও তুমি আজ এসেছো। ঠাকুর নিচু হয়ে বললেন, তুই যে ডেকেছিলি, না ডাকলে তিনি আসেন না। তুই যে আমায় ডেকেছিলি, আমি তোমায় ডাকলুম। আয়, কে খুঁজছিল? তুই আমায় ডাকছিলি বলেই তো মা আমায় বললে, যা গিরিশ তোকে ডাকছে, তাইতে এলুম আমি। এই পরিবর্তন গিরিশের ভেতরে, এই পরিবর্তন। গিরিশচন্দ্র থিয়েটার করছেন পাণ্ডব গৌরব স্টার থিয়েটারে। তার সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। প্রথম পক্ষের স্ত্রী চলে গেছেন, দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরত আর তার ভাই অতুল ঘোষ দুপাশে দাঁড়িয়ে। গিরিশ যখন টলটল করতে করতে থিয়েটারের ঘোড়ার গাড়ি থেকে নেমে ওপরে আস্তে আস্তে উঠছে, তখন তার বউ পাশে পাশে যেতে যেতে বলতে, জানো আমাদের ছেলের এখন তখন অবস্থা, আমাদের ছেলে আর বাঁচবে না গো, আমাদের ছেলে আর বাঁচবে না। বলি, মেডিকেল কলেজ থেকে সাহেব ডাক্তার ডেকে নিয়েছিল অতুল। সে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কি বলে গেল জানো? বলে গেল, এক্ষুনি যদি এই ওষুধের বন্দোবস্ত করা না যায়, তবে সে আর বাঁচবে না গো, ছেলে আর বাঁচবে না। আমরা বিশ্বাসের অনেক কথা বলি, কিন্তু ব্যক্তিত্ব অস্তিত্ব যখন প্রত্যক্ষ করি, তখন বিশ্বাস আমাদের প্রাণকে, আমাদের সত্তাকে, আমাদের জীবনকে অনেকটা ঢেউয়ের মতো উদ্বেলিত করে তোলে। গিরিশ পা টলটলে পা নিয়ে চলতে টেবিলের কাছে বোতল থেকে গ্লাসে ঢালছে আর খাচ্ছে। অতুল ঘোষ তার বৌদি সুরত বালাকে বলছেন, কিচ্ছু নেই, বের হয়ে গেছে, বলে কোনো লাভ নেই, যা কপালে আছে তাই হবে। গিরিশ একের পর এক বোতল খালি করতে করতে তার এই ঘোড়া গাড়ির কচুয়ানকে ডাক দিয়েছেন। থিয়েটারের গাড়ি একদম সোজা দক্ষিণেশ্বর। আগে গিয়েই গঙ্গায় 3 ডুব দিয়ে এই মদের বোতলে দু বোতল জল ভরবে, আর ঠাকুরের পায়ে ঢেলে চরণামৃত করে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। ওই হচ্ছে আমার ছেলের ওষুধ, খাইয়ে দেবো। ছেলে আমার মরবে না গো, ছেলে আমার মরবে না। বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর এখানে একটা শব্দ যোগ করে দিয়ে বলেছেন, নিজে হাতে এসব করতে হয়। নিজে হাতে করলে কি হয়? টান হয়, প্রাণ জেগে ওঠে আর প্রেম আসে। আর চাকর বাকর লোক রসকতি করালে কি হয়? টান আসে না, প্রাণ উদ্বেলিত হয় না, প্রেম কখনো স্ফুরিত হয় না। গিরিশ কি করলো? চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিল 2টো বোতল শ্রীরামকৃষ্ণের চরণামৃত করার জন্য। চাকর তো গিয়ে একদম বাবুর আজ্ঞা নিবেদন করেছেন। আর তিনি কেমন কয়লার খনির মধ্যে থাকেন হিরে, তিনি প্রেমের প্রক্ষালনে আস্তে 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 উন্মোচিত হন।
তিনি সামান্য মানুষের কাছে কখনো নিজেকে প্রকাশ করেন না। ঠাকুর মাঝে মাঝে বলতেন, তুম জैसा রাম কহো তুমকো তैसा রাম, ডাইনে চলো তো ডাইনে, বাঁয়ে চলো তো বাম। এই যে সত্যানুসরণে বলছেন, অন্তর্যামী বলে চালাকি করলে তিনিও তোমার ভাবের অনুসরণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন, ভাবগ্রাহী জনার্দন। কি অদ্ভুত সম্মেলন! একেবারে পরপরে একই কথা ইন আদার টার্ম, টিউন এন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে পরিবেশন করছে। যখন চাকর দুটো বোতল নিয়ে এসে দাঁড়িয়েছেন, তখন বলছেন যে কি এনেছো গো? বলে বাবু এই কথা বলে পাঠিয়েছে। বলে ছ্যা ছ্যা ছ্যা। বলি আমার চরণামৃত কি হবে? স্বয়ং মা রয়েছেন ভবতারিণী। বলি মায়ের কাছে নিবেদন করে মায়ের চরণামৃত নিয়ে যাও। চাকর শ্রীরামকৃষ্ণের আজ্ঞাবহ হয়ে তিনি গিরিশ বাবুকে দুটো বোতল দিয়েছেন। গিরিশ দুটো বোতল টলতে টলতে ধরেই বলছেন, ঠাকুরের চরণামৃত। ঠাকুরের না না, ঠাকুর বললেন ভবতারিণী চরণামৃত, ছড়ে ফেলে দিল। ততক্ষণে আরো দু বোতল খালি হয়ে গেছে। ওই গাড়ি চড়ে ছুটছে আবার দক্ষিণেশ্বর। আর কোচওয়ানকে বলছে, আরো জোরে চালাও, আরো জোরসে চালাও। বলছে এর চেয়ে জোরে আর যেতে পারবে না, আরো জোরে বাতাসের বেগে চালাও। মধ্যরাত্রি, ইতিহাস তাই বলে, মধ্যরাত্রে ঘোড়া গাড়ি গিয়ে থামলো দক্ষিণেশ্বরে নহবতের সামনে। আর ওখান থেকে গুরু গম্ভীরেশ্বরে চিৎকার করে ডাক দিচ্ছেন, ঠাকুর ঠাকুর। বলে তুমি কি জেগে রয়েছো? যদি ঘুমিয়ে থাকো বিছানার উপরে উঠে বসো, আমি আসছি ঠাকুর। দুখানা বোতল নিয়ে ভিজে শরীরে ঠাকুরের ঘরে ঢুকছে কি ওই হুঙ্কারে ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় হঠাৎ লাফিয়ে এসে বলছে, দেখি আপনি রামলাল? রামলাল ভালো হয়েছে, এসো দেখি একখানা বড় বড় একখানা কাঁসার পাত্র নিয়ে ঠাকুরের ঘরে এসো দেখিনি। রামলাল একখানা কাঁসার পাত্র নিয়ে এসছে, ঠাকুরের কাছে ধপ করে গিরিশ বসে। ঠাকুর পাদুখানা পাত্রে নামিয়ে দাও, ঠাকুর পাদুখানা পাত্রের উপরে নামিয়ে দাও। ঠাকুর আর জোড়াজুড়ি করতে পারছে না। ভেড়ার শিঙে তিনি কি হন? খন্ড বিখণ্ড হয়ে যান। যখন সত্যি সত্যি ভক্তি প্রেম তার শ্রীচরণে ঝেল মতো আসে পড়ে, তখন তার স্বরূপ উন্মোচিত হয়। অরূপ থেকে তার স্বরূপ উন্মোচিত হয়। আমরা রোজ বলি, ধামো ধামো নিরাখাতে চলে পাবে নিজ ঘর বাসা। এই যে চক্রভেদ হচ্ছে আমাদের, এই যে আমাদের সুরতকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি জপ এবং ধ্যান করতে করতে, যাকে আমরা বলি সুমেরন করা, আমরা শব্দ সাধনা করি। আর এই শব্দ সাধনার সুমেরন যখন আমরা করি, তখন আর্য ভারতীয় সনাতন ধর্মের মতন স্বাধিষ্ঠান, মূলাধার, অনাহত, বিশুদ্ধাত্ম, সহস্র একটা একটা করে চক্রভেদ হচ্ছে। আর এই একটা একটা করে চক্রভেদ হতে হতে আমরা বুঝতে পারি না, আমাদের অজ্ঞাতে টান এবং ভালোবাসা আমাদের টানতে টানতে গুরু ঘাটে চলো মানে ভাবে কি করে সুরতের চাদরিয়া, এই সুরতের চাদরকে ঢেকে আমরা ধীরে ধীরে সমীরণ করতে করতে আমরা রাধাশ্রমে ধামে গিয়ে সেই দয়াল ধামে, দয়াল দেশে ঠাকুর বলছেন ইটারনাল থ্রোন, তার সামনে গিয়ে পৌঁছায়, তিনি স্বরূপ উন্মোচিত করে দেন। গিরিশ বলছে, পাদুখানা নামিয়ে দাও ঠাকুর। ঠাকুর আস্তে আস্তে পাদুখানা নামাচ্ছে। পা নামিয়ে কি করবি রে গিরিশ? পায়ে বাঁ হাত দিয়ে জল ঢালছে, ডান হাত দিয়ে পাটা ঘষতে ঘষতে বলছেন, জানো ঠাকুর, বাড়িতে ফিরে আমার স্ত্রী আর আমার ভাই বোন, আমার ছেলে নাকি বাঁচবে না। আমি জানি ঠাকুর, আমি তোমার নাম জপ করতে পারি না, আমি তোমার কাছে আসতে পারি না, আমি তোমার কাছে বসতে পারি না, তোমার সাথে কথা কইতে পারি না। আমি তোমায় ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমার ছেলেকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমি জানি এই চরণামৃত নিয়ে আমার ছেলের মুখে এক ফোঁটা দিলে পরে জমের ক্ষমতা নেই, জমের ক্ষমতা নেই, আমার ভাই বাপের বুক থেকে আমার ছেলেকে ছিনিয়ে যায়, ছিনিয়ে নিয়ে চলে যায়। যখন এই কথাগুলো গিরিশ বলছে, ঠাকুর ভাবস্থ হয়ে গিয়ে বলছে, আহা কি বিশেষ গো, আমার গিরিশের কি বিশেষ, ঠিক সারা 5 শিখে 5 আনার বিশেষ। হাতটা ঘুরিয়ে দিয়ে বলেন, দে মা দে, আমার গিরিশের ছেলেকে ভালো করে দে মা, আমার গিরিশের ছেলেকে ভালো করে দে। ইতিহাস বলে 3 বার উচ্চারণ করেছেন, উচ্চারণ করে পাটা পাত্র থেকে তুলে নিয়েছেন। গিরিশ ওই কাঁসার পাত্র ধরে চুপ চুপ করে চোখ দিয়ে সব চরণামৃত খেয়ে নিচ্ছে। ঠাকুর তাকিয়ে বলছেন, সে কি রে, তুই না বললি তোর ছেলেকে নিয়ে গিয়ে খাওয়াবি? হাঁটু দুটো বুকের কাছে জড়িয়ে ধরে হাঁটুতে মাথা ঘষতে ঘষতে বলছেন, কেন ঠাকুর,
তুমি যে এইমাত্র ডান হাত তুলে বললে গিরিশের ছেলেকে ভালো করে দে, আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে ঠাকুর। তুমি আমায় একদিন বলেছিলে না যে বাটিতে রসুন গোলা হয়, শালা যতই ঘষা মাজা করো না কেন রসুনের গন্ধ বাটির গা থেকে যায়নি গো। আমার এই অপবিত্র শরীর তোমার পূর্ণ পাদকে আমি পবিত্র করে ফেললাম ঠাকুর, আমার রসুনের গন্ধ মুছিয়ে দাও। ঠাকুর গিরিশের মাথায় হাত বোলাতে বোলাতে বলছেন, তোর চৈতন্য হোক গিরিশ, তোর চৈতন্য হোক গিরিশ, তোর চৈতন্য হোক। এমন বিশ্বাস আমরা সংকটের মধ্যে দাঁড়িয়ে আমরা ধরে রাখতে পারি না। তাই তো ধৃতি বিধান, ধৃতি মানে যা ধরে রাখতে শেখায়, যে বিজ্ঞান প্রকরণ পদ্ধতিকে শেখায়, আর বিধান মানে যা আমাদের বিস্তৃত করে দেয়। তাই তো ধৃতি বিধান এই সম্মেলন, সম্মেলনের মধ্যে মিলন এবং সমবায়। তাই তো আমরা বোধ হয় অন্ত পরস্পরম করছি। আমি এই সময় জন্মেছিলাম কেনা জানি না, আমি ছিলাম না সে সময়, আমি ছিলাম বর্তমান পুরুষ সরকারের কাছে আমার নিজের মেজ ভাই। এখনকার ঝাঁ চকচকে বাগুইয়াটিকে দেখে বোঝা যাবে না, তখন মার্টিন কোম্পানির রেল চলতো, দিনে দুবার রেল চলতে, একটা বাস যাতায়াত করতো। এখনকার ভিআইপি এয়ারপোর্ট থেকে বোঝা যাবে না, জঙ্গলে জঙ্গল। আমার ঠাকুর যতক্ষণ আলিপুর জাজ কোর্টে প্র্যাকটিস করেন, আমার মা সেই সময় ক্যালকাটা টেলিফোনসের ওসি, আমার বাবা তখন যমুনালাল বাজার স্ট্রিট অফিস করে। আমরা চার ভাই, আমার মেজ ভাই সিভিয়ার ডিপথেরিয়াতে অ্যাটাক হয়েছে, ভয়ঙ্কর ডিপথেরিয়া। বাগুইয়াটিতে একমাত্র এমবিবিএস ডক্টর ব্যানার্জি, তাকে কল দেওয়া হলো। তিনি এসে বললেন ইমিডিয়েট বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি করতে হবে, তা নাহলে ছেলে মরে যাবে। আমার ঠাকুর এই চেয়ারে বসে দুলতে দুলতে বললেন এখানেই মরুক, এইখানেই মরুক, হাসপাতালে পাঠাবো না। ডাক্তার তোমার চেম্বারে যা উপার্জন হয় সব আমি দিয়ে দেবো, তুমি আমার এখানে থেকে চিকিৎসা করো। বাবা দাঁড়িয়ে আছে চুপ করে। হঠাৎ আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠলো। আমি চোখে দেখে বলছি, নিজের সংসারে কথা বলছি। বিশ্বাস এমনি আসে না, বিশ্বাসীকে অনুসরণ করো, বিশ্বাসী সঙ্গ করো। সঙ্গ করা মানে কি, এখানে আগুন জ্বলছে, তার তাপ আমার ত্বককে স্পর্শ করছে না। আমার হাতে একটু বরফ দিয়েছে, আমার হাতে ঠান্ডা লাগছে না, ওটা কি বরফ? ওটা কি আগুন যে আমার ত্বককে স্পর্শ করছে না? যে বরফ আমাকে শীতলতা প্রদান করছে না, ওটা কি বরফ? ওটা কি আগুন? তাই বিশ্বাসী সঙ্গ করতে বলছেন। সঙ্গ করা মানে ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন দন্তের সন ন বর্গের জ হসন্ত। সঞ্চ মানে হচ্ছে যে আমাকে রঞ্জিত করে দেয়, যে আমাকে রাঙিয়ে দেয়, যে আমাকে উজ্জীবিত করে তোলে, তার নাম হচ্ছে সঙ্গ করা। তাই আমরা বলি সাধ সঙ্গমহি দেবনিত, সেই ভক্ত সঙ্গ করতে বলছেন। বিশ্বাসী সঙ্গ করো, তোমাকেও বিশ্বাস আসবে। কেমন করে আসবে? আমাদের ল্যান্ড ফোনটা ট্রেনে বাজছে, বাবা তাকিয়ে আছে। আমার বাবা গিয়ে ফোনের রিসিভারটা ধরে বলে, হ্যালো, ট্রাঙ্ক কল ফ্রম দেওঘর, অজিত গাঙ্গুলি ফোন করে বলছেন, গোবরদা আমি অজিত গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন দাদা, জয়গুরু। শ্রী ঠাকুর আপনাকে এক্ষুনি রওনা হতে বলেছেন, আগামীকাল সকালে তিনি আপনাকে দেখতে চান। আমার ঠাকুর দেরেন করে পান চাপাতে চাপাতে বাবার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। আমার মা দাঁড়িয়ে বাবাকে দেখছেন, মরণাপন্ন আমার ভাই রোগ সজ্জায় শুয়ে। ডাক্তার বলছেন বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই, এক্ষুনি মারা যেতে পারে। এইরকম একটি সন্ধিক্ষণে আমার বাবা মার দিকে তাকিয়ে বলেন, ব্যাগ গুছিয়ে দাও। আমার মা তাকিয়ে বলছেন, তুমি চলে যাবে? বাবা মাকে যে কথাটা বলেছিলেন, দেখো যে মেয়ে বিয়ের পিঁড়িতে বসেছে, সেই লগ্নে বিয়ে হলো না, তা কি কয়? মা বললেন, লগ্ন ভ্রষ্টা। আমার যে ডাক আসছে না, এই ডাক যদি আমি ফেলে দিই, তাহলে এই জীবনে এই কাঠামোতে এই ডাক আমার কাছে আর আসবে কিনা আমি জানি না। আমি লগ্ন ভ্রষ্টা হবে পারবো না রে। আমার চারটে ছাওয়াল, সালা একটা দিনে মরে তো মরুক, কিন্তু এই ডাক আমার কাছে দ্বিতীয়বার আসবে না। আমার ঠাকুরদা সব শুনছেন বাবা আর মায়ের কথোপকথন। আমার ঠাকুরদা বলছেন, আমার নাতি যদি মরে, তোর নামে আলিপুরে কালকে খুনের মামলা দায়ের করবো। বাবা কোনো ভরুক না পুচকে তোয়াক্কা না করে ব্যাগ নিয়ে আমাদের গাড়ি এসে দাঁড়ানো গেটের কাছে। বাবা গাড়িতে বসে দরজাটা বন্ধ করে মাকে বলছেন, কখন ভালো হয় আমি ফোন করে জানবো। দেওঘর সকালবেলা ঠাকুর বসে আছেন ফাঁকা মাঠে, আমতলার মাঠে। প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে, তোর কি সমস্যা, তোর কি কথা, তোর কি অসুবিধা, তুই কিছু কবি নাকি? বাবা যে প্রণাম করেছে, তুই কি কিছু কবি? বাবা হট করে তাকিয়ে বলছে, আগে না, আমার কিচ্ছু কওয়ার নেই। ঠাকুর এই ভালো, কিছু না করাই ভালো, সব পরম বেদার উপর ছেড়ে দেয় ভালো।
এই বলে এখন গল্প ভাববেন, সময় এটাকে ভাববেন, একটা মরণাপন্ন পুত্রকে বাড়িতে রেখে এসছেন আর তিনি মস্করা করে বলছেন একটা গল্প গল্প বলার সময়, ওই সময় কোনো বাবার প্রাণ, কোনো মার হৃদয় গল্প বলার মন নিয়ে বাস করে? একটা গল্প বাবা ওখান থেকে মাটিতে ভর দিয়ে ঠাকুরের কাছে শোনেন, সারা একটা গল্প করি। এইদিকে এক জমিদার, এইদিকে এক জমিদার, এই হচ্ছে জমিদার ছেলের পক্ষ, এই হচ্ছে মেয়ের পক্ষ। ছেলের বাপ জমিদার মেয়ের বাড়ি মেয়েকে ফেরাইছে, ওইখানে আসার সঙ্গে সঙ্গে একেবারে বজরা থেকে নামায়, আপ্যায়ন করে বৈঠক করা বসায়, খুব আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া হয়েছে। টামাক খাওয়ার পর ছেলের বাপ দুটি কোচা দিলে বলছেন তাহলে নায়ক চড়া যাওয়া যাক, ফিরি। তাহলে এই মেয়ে ঠিক, এ বিয়ে ঠিক, দিয়ে ঠিক করে ফেলুন। মেয়ের বাবা কাচুমাচু হয়ে উঠছে, সে কি কর্তা, আপনি আমার অন্দরমহলে গেলেন না, মেয়ে দেখলেন না, আপনি বৈঠকখানায় বসে বিয়ে পাকা করে ফেললেন। ছেলের বাবা বলছেন, বলেন কি জমিদার মশাই, যে বাড়ির তামাক এত ভালো সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে? ঠিক এই কথাটা যখন বলছেন, আমার চোখে দেখা সমুদ্রের ঢেউ আমি দেখেছি, আমি ভারতবর্ষের প্রত্যেকটি সমুদ্রকে দর্শন করেছি। ঠাকুর এর উপরে বসেছে, বলে এই ভরি থেকে ঢেউয়ের মতন। আমরা তো মুখে হাসি, সারা শরীর আমাদের হাসে না। আমরা আনন্দ প্রকাশ করি শুধু মুখে, আমাদের শরীর দিয়ে আনন্দের বিচ্ছুরণ বিকিরণ ঘটে না। আর এই খালি গায়ে বসে যখন বলে হাসতেন, তখন এই গোটা শরীরের মাসেলের রিপলস তৈরি হচ্ছে, তরঙ্গ আস্তে আস্তে ঢেউয়ের মতন আন্দোলিত হচ্ছে। আমার গলার স্বরটা এখনো ক্ষীণ ভাবে মনে আছে। তিনি হাসতে হাসতে এরকম একটা সুর করলেন, করে আবার হাসতে হাসতে একবার এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এদিকে হাসছেন আর দুলছেন। তারপরে বলছেন, শালা কি দেশ ছিল আমার ঘরের, কত দেখি বাড়ির ভিটেতে পা দিয়ে মেয়ে কেমন যে কোনো মানুষ বুঝবে পারতো, সে বাড়ির মা কেমন, মেয়ে কেমন, বাপ কেমন, সে বংশ কেমন, রক্ত কেমন, গোত্র কেমন, শালা কি দেশ ছিল। আবার ফিরায় নিয়ে আয় সেই দেশ, আবার ফিরায় নিয়ে আয় সেই দেশ, সেই মা তৈরি কর, সেই মেয়ে তৈরি কর, সেই বাপ তৈরি কর, সেই সংসার তৈরি কর, সেই ভিটে মাটি ঘর আবার ফিরায় দে। আর আমার বাবা হাত জোর করে বলছেন, শালা আমার ছেলে মরার সাথে যুগছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর যিনি সমস্ত সৃষ্টিকে রচনা করেছেন, স্বয়ং সৃষ্টি যিনি রচনা করেছেন, তার কাছে বসেছি, তিনি আমার কথায় হাসছেন, আমার ছেলে মরতে। ঠাকুর হাসিটা থামিয়ে বাবার দিকে ডান দিকে চোখটা এরকম করে টিপলেন, টিপে বলছেন, বড় খোকার ঘরের থেকে চাকাটা ঘুরায় খবর নেগা তোর ছাওয়া কেমন আছে। বাবা তো বলেইনি, জিজ্ঞাসা করে তোর কিছু খবর আছে? বাবা বললেন আজ্ঞে না। তিনি বলছেন, বড় খোকার ঘরের থেকে চাকাটা ঘোরায় খবর নেগা তোর ছাওয়াল কেমন আছে। বাবা ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রাম কলের লাইন পাওয়া গেল, মা ধরলেন, বললেন হ্যালো। মা বললেন, ডাক্তার বাড়ি চলে গেছে, বলে গেছে নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। বাবা ঠাস করে না, আমি আর কোনো কথা না বলে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে। ঠাকুর দুটো হাত বাড়িয়ে দিয়ে বলছেন, জুলিয়াস সিজারের ডায়ালগ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ডায়ালগ। ঠাকুর বলছেন, there are many things between heaven and earth, but all are damned in your philosophy Horatio. বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে, যুক্তি এবং তর্ক দিয়ে সব জিনিসকে বোঝানো ব্যাখ্যা করা সম্ভবপর নয়। তিনি মাঝে মাঝে বলতেন, বোঝে প্রাণ, বোঝে যার অবাং মানস গোচরা। এই এমন একটি জীবনের ভক্তি এবং বিশ্বাসকে আমরা দেখতে পাই। ঠাকুর 1946 সালে 1 সেপ্টেম্বর চলে আসছেন দেওঘর থেকে। তিনি জানতেন আর কোনদিন দেওঘরে যাওয়া হবে না, হিমায়তপুরে যাওয়া হবে না। দেওঘর থেকে 2রা সেপ্টেম্বর, হিমায়তপুর থেকে তিনি 2রা সেপ্টেম্বর দেওঘরে এসে পৌঁছাবেন। সব ভক্তবৃন্দ একে একে চলে আসলো। একমাত্র গোটা পূর্ববঙ্গে একটি মাত্র জায়গা, তার নাম হিমায়তপুর, যেখানে ইংল্যান্ডের একটা জেনারেটর চলতো, তার নাম হচ্ছে ইপসুইচ জেনারেটর। এই ইপসুইচ জেনারেটর এখনো আছে। বাংলাদেশের ইত্তেফাক বলে একটা কাগজ বেরোয়, ইত্তেফাক কাগজ, ওই মেশিন, ওই জেনারেটর শেষ করে নিয়ে গিয়েছিল পাকিস্তানের ফৌজ। সেই জেনারেটরটাকে দখল করার জন্য, প্রেসটাকে দখল করার জন্য ঘিরে ফেলে একটি লোককে ধরে ফেললো। সেই চালাতে পারত জেনারেটর, আর কেউ না। তার নাম কি জানেন? সুধীর দাস। এই সুধীর দাস দেওঘরে দীর্ঘদিন থেকেছে, যার ছেলে মোহনদা এখনো ঠাকুর বাড়ির ভোগে জিনিস বানায়। মোহনদা বেঁচে আছে কিনা আমি জানি না। সুধীর দাস আটকে গেল, তার বউ ছেলে পুলিশ ঠাকুরের কাছে চলে আসলো। সুধীর দাস জানে
আমার বউয়ের সাথে আমার ছেলে মেয়ের সাথে আর দেখা হবে না। আটকে গেছি। ঠাকুরের একটা ওই রকম এই পর্যন্ত ছবি প্রেসের ঘরে টাঙানো, জেনারেটর ঘরে টাঙানো। পাক ফৌজ এসে ওকে বন্দুক দিয়ে ব্যানার দিয়ে পায়খানা পেচ্ছাপ চান করিয়ে ঘরে ঢুকিয়ে দেয়, বাইরে থেকে তারা খাওয়া দাওয়া। আর ঠাকুরের দিকে তাকিয়ে মানুষ এমনি নাম করে না। ভেবে দেখবেন যখন সংকটে পড়বেন, যখন সমস্যায় পড়বেন, যখন দুর্যোগের মধ্যে পড়বেন, তখনকার নাম করার রেশিও আর খুব সুখে স্বচ্ছন্দে থাকার সময় নাম করার রেশিও দেখবেন আকাশ আর পাতাল তফাৎ। ঠাকুর সাবধান করে বলছেন, মানুষ কখন নাম ভুলে যায় জানিস? কপালের দুঃখ আসার আগে মানুষ নাম ভুলে যায়। কপালের দুঃখ আসার আগে মানুষ নাম থেকে বিচ্যুত হয়ে যায়, আর তাই দুঃখ ঢোকার সুযোগ পায়। নামের সঙ্গে যখন মানুষ যুক্ত থাকে তখন দুঃখ ঢুকতে পারে না। সুধীর দাস এই সময় একটাই কাজ ছিল, জপ করে যাওয়া, ঠাকুরকে ডাকা। হঠাৎ একদিন এরকম মাসের পর মাস কাটছে, হঠাৎ একদিন কি যেন সুধীর দাসকে বলছেন, এই সুধীর, ও দরজা খোল। সুধীর দাস তন্ময় হয়ে বলছেন, দরজা বাইরে থেকে তালা দেওয়া। কে যেন বলছে, তালা দিতে ভুলে গেছে। যা কই দে, শোন, টান দিয়ে দরজা খোল। টান দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দৌড়বার শালা, দৌড়চ্ছে। সুধীর দাস বলছে, কোথায় দিয়ে দৌড়চ্ছি, কোন দিকে দৌড়চ্ছে আমি জানি না, কোন পথে যাচ্ছে আমি কিচ্ছু চিনি না। আমাকে কে ব্রেনে ইন্টারপ্রেট করছে, আমি সেই ফলো করছি, সাউন্ডকে ফলো করে করে ছুটছি। 3-4 মাস এরকম কেটেছে। একদিন দেওঘরে সন্ধ্যের দিকে, প্রায় সন্ধ্যে হয়ে আসছে, গোধূলি লগ্ন, বিকেল, ঠাকুর হঠাৎ চৌকিতে বসে, চল একটু রোহিণী রোডে বেড়ায় আসে। ভক্তবৃন্দ উঠলেন, গাড়ি আনবো না, হেঁটে হেঁটে যাবো। আশ্রম থেকে 2 পা বেরিয়ে, এখন কিরকম আমি তো 40 বছর যাই না, বলতে পারবো না। তখন সরু একটা পিচের রাস্তা, দুদিকে নানান রকমারি গাছ, মরামের পথ, আর সরু একটু পিচের রাস্তা। ঠাকুর কিছুটা বেরিয়ে, কিছুটা হেঁটে গিয়ে অশোক আশ্রম, রমন ভিলা পার হয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন উপরে। আর যাবেন না? ঠাকুর কোনো কথা না বলে হাত দুটো সামনে করে বাড়িয়ে দিয়েছে। একটা শীর্ণকায় মানুষ, প্রায় চুল এতখানি বড়, দাড়ি এতখানি বড়, কালো চেহারা, ঝুলন্ত চামড়া। সেই লোকটা ছুটতে ছুটতে আসছে, আর ঠাকুর দুটো হাত বাড়িয়েছেন। সেই লোকটা এসে ঠাস করে পায়ের ওপরে পড়েছে। ঠাকুর দুটো হাত দিয়ে তাকে কোলে তুলে পড়েছে, পা দুটো জড়িয়ে ধরে বলছেন, ঠাকুর, আপনি না থাকলে আমি এখানে আসতে পারতাম। ঠাকুর তার মাথা হাত দিয়ে বলছেন, আমি না রে শালা, তোর বিশ্বাস তোকে এখানে আনিছে। আমি না শালা, তোর বিশ্বাস তোকে এখানে আনিছে। এই চিনতে পারিস? কাকে জিজ্ঞেস করছে? মোহন দেখে তার ছেলে, তার বউকে জিজ্ঞেস করছে, এই তুই চিনতে পারিস? স্বামী এবং সন্তান তার বাবাকে এবং স্বামীকে চিনতে পারছে না, স্ত্রী এবং সন্তান হা করে তাকিয়েছে। এ আমার ঘরের সুধীর। পড়াতে 4 মাস ধরে সারা হিমায়তপুর থেকে এসে পৌঁছেছে। ভালো করে মিষ্টি রান্না করে একসাথে সওয়াল পাওয়াল নিয়ে খাওয়া যা। ঠাকুর হাসছেন, আর সুধীর দাস ঠাকুরকে ছাড়তে চাচ্ছেন না। আপনি না হলে সম্ভব না, আমি না হলে সারা পাগল বেহুদ্দে করে করছি। তোর বিশ্বাস আর এখানে দাঁড়িয়ে আনিছে। আমি দেখেছি ঠাকুরের অর্ধাঙ্গিনী বড় মাকে, তার মণি ছেত্রী দেখতেন নানান রকমের বাঁকে পঙ্গু বড় মা। দেওঘরে টানা বৃষ্টি হচ্ছে, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কি শীত ওই বৃষ্টির মধ্যে। বড় মার কাপড়গুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ওই কাপড় সায়া যখন পড়ছে, ব্যথা বেড়ে গেছে, রে দেওয়া হচ্ছে, ব্যথা কমছে না। হঠাৎ বড় মা আমাদের খগেন্দ্র পদারের মেয়ে তিত্তির দিকে ডাক দিয়ে, তিত্তির এদিকে এতরে আসুন। এসে ঠাকুরের যে কগা, আমার এসব বাতে যন্ত্রণা নড়াচড়া করবে পারতেছি না। 8 ঘন্টা ঠাসা রোদ দিবে কগা, আমার কাপড় চোপড় যেন শুকায় যায়। তিত্তিরিদি শুনে প্রণাম করে ঠাকুরের কাছে আসছেন। ঠাকুর তিত্তিরিদিকে ঘরে ঢুকতে দিকে দুলতে বলছেন, তুমি কি সংবাদ আনিস তিত্তিরি রানী? তিত্তিরিদি প্রণাম করে ওদের মায়ের কথা বলে, তাই 2 হাত তুলে বললেন, পরম পিতা, বড় বউয়ের ইচ্ছা পূর্ণ হোক। জিজ্ঞেস করবেন যারা দেওঘরে এখনো বাস করেন, জিজ্ঞেস করবেন যারা দেওঘরে এখনো আছেন সেই সময় থেকে। হঠাৎ করে ওই জায়গাটা আশ্রম চত্বরে ঠাসা রোদ, ঠিক 30 মিনিট। সারা দেওঘর বৃষ্টিতে ভরে যাচ্ছে। ঠিক 30 মিনিট সময় বড়মার কাপড় চোপড় সারা ব্লাউজ শুকিয়ে গেল, আবার মেঘ করে আবার বৃষ্টি নামলো। ঠাকুরকে বলেন, আপনি বৃষ্টি আনেন? আমি না, আমি ছাড়া কি না, আমি শিব চক্রবর্তী ছাড়া অনুকূল চক্রবর্তী। বড় বিশ্বাস করেছে, আমি না সারা।
প্রফেসর পঞ্চানন সরকার যখন কলেজে পড়াতে যাচ্ছেন, তখন পঞ্চানন সরকারকে সবাই বলছেন আপনার ঠাকুর পুরুষোত্তম দেওঘরে মাটি ফেটে যাচ্ছে, লোকে বেরোতে পারছে না, একটু বৃষ্টি আনতে বলুন। দিনের পর দিন বলতে বলতে পঞ্চানন্দার একটা মুদ্রা দোষের এরকম করতেন সবসময়। তিনি গিয়ে ঠাকুর বৃষ্টি আনেনি। ঠাকুর বলছে আরে সারা পাগল কয় কি, আপনি হেমেরপুর থেকে আমাকে এ পর্যন্ত দেখতেছেন, আমি কখনো বলেছি আপনার ঘরের সামনে আমি বৃষ্টি আনবের পারি, অন্ধকার আলো ফুটাবের পারি, এসব কথা কখনো বলেছি? আমি বিশ্বাস করি আপনি বললেই হবে। তো স্যার আপনি যদি বিশ্বাস করেন তো আপনি ফাঁকা মাঠে দাঁড়ায় দুহাত আকাশের দিকে তুলে কন্যা বৃষ্টির যে দেবতাই থাকে থাকো, আধ ঘন্টার মধ্যে নামে আসো, মিটে গেল। আমার ট্যাং যাচ্ছেন কে? বলে দিলেন কি করতে হবে। ঠাকুরকে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন, মাঠে দাঁড়িয়ে ঠিক ওইটুকু কথা উচ্চারণ করে ফিরে এসে ঠাকুরের সামনে বসলেন। আধ ঘন্টার মধ্যে বৃষ্টি নেমে গেল। 8 ঘন্টার মধ্যে দেওঘরে বৃষ্টি নামলো। পঞ্চানন সরকার ঠাকুরের পা ধরে বলছেন আপনি পুরুষোত্তম। আমি না শালা, আমি শিব চক্রবর্তী ছাড়া অনুকূল চক্রবর্তী। আপনার বিশ্বাস বৃষ্টি আনিয়েছে, আমি দেখেছি এই চামড়ার চোখ দিয়ে, এই চামড়ার কাঠামোতে এইসব মাধুর্য মণ্ডিত পরিবেশকে দেখেছি, এখনো দেখছি। এখন পশ্চিমবঙ্গের অনারেবল চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করুন ভারতবর্ষের অবস্থা কেমন, বললেন খুব খারাপ। কেন্দ্র দেশটাকে বেঁচে দিচ্ছে। আপনি দিল্লিতে গিয়ে অনারেবল প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, খুব খারাপ, ডবল ইঞ্জিন লাগবে, পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে। আমাদের 34 বছর যে দেশকে শাসন করেছে বিরোধী পক্ষ, এখন বিধানসভায় একটা সিটও নেই, ওই 34 বছর শাসন করা দলকে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, বলবেন মোদী আর দিদি আঁতাত করা আছে, সব নাটক করছে, দেশ শেষ, আবার লাল ফিরিয়ে আন। 3টে জায়গায় জিজ্ঞেস করবেন 3 রকমের মত পাবে। আমি ওড়িশার ঢেঙ্কানালে গেছি, কেপি সিংদেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কংগ্রেসের রাজা ছিলেন। ওদের আমন্ত্রণে আমি এবং ঠাকুরের স্ত্রী ছোট মা এবং ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা এবং কিছুদিন আগে এবার পদ্মশ্রী পেয়েছেন ডক্টর রজত কর, ওড়িশার বিখ্যাত বাগ্মী রজত কর, আমরা একসাথে বহু বছর আগে ঢেঙ্কানাল ফরেস্টে গিয়েছিলাম। সেখানে বললেন এখানে সিংহ আছে, এখানে বাঘ আছে, এখানে হরিণ আছে, নানান জাতীয় আছে। আমি অবাক হয়ে ভাবলাম একই জঙ্গলের মধ্যে সিংহ আছে, বাঘ আছে, হরিণ আছে। আচ্ছা ধরুন হরিণ এবং বাঘ মুখোমুখি পড়ে গেল, হরিণ কি বাঘকে দেখে বলে আরে বাঘ আসুন কোলাকুলি করি, বাঘ কি বলবে আরে হরিণ কতদিন পর থেকে হ্যান্ডশেক করি, এরকম একটা করে ধরবে আর খেয়ে নেবে। খাদ্য খাদক সম্পর্কের সম্বন্ধ ঠিক আমরা সহাবস্থান করছি। ঠাকুরের কাছে বসে আছি, সামনে বসে আছেন ডক্টর বদ্রীনাথ শীল, বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর বদ্রীনাথ শীল। ঠাকুরের কাছে বসে আছেন, একটা বিড়াল ফট করে ঢুকে চলে গেল ঠাকুরের পেছন দিকে, একটা মিটকে এসেছিল। ঠাকুরের এরকম দেখে শালা বড় বই ঘরের বিড়াল। বদ্রীনাথ শীল তাকালেন, আমার এখানে কয়েকখানি ইঁদুর আছে, রাত্রিরই শালা কাম সারে ফেলাবি নিয়ে বিড়াল। বড় বইয়ের বিড়াল তো খাওয়ায় দাওয়ায় পুষ্ট করে তুলেছে, 22টা বিড়াল ছিল, খাওয়ায় দাওয়ায় শালা পুষ্ট করে তুলেছে, কিন্তু সব বিড়াল ইঁদুর গুলানে শেষ করে ফেলেবি। বদ্রীনাথ শীল ওখানে পায়ের উপর পা ধরে বসে বলছেন তা আপনি তো তৈরি করেছেন ইঁদুরকে, বিড়ালের খাদ্য তো আমি বানাইনি, আপনি বানিয়েছেন। খাদ্য খাদক সম্পর্কে ওকে খাবে, ও খাবার হবে, অপত্তি কিছু খেতে দিন। ঠাকুরের সংবেদনশীলতা দেখেছি। তিনি বদ্রীনাথ শীলের দিকে তাকিয়ে বলছেন কিন্তু পরম পিতা তো বাঁচারও অধিকার দিছে, হ্যাঁ পরম পিতা তো বাঁচারও সুযোগ দিছে। এই পঙ্কজে ডাকতে তো পঙ্কজ ছানাল আসে, তুই এক্ষুনি সাইকেল নিয়ে বাজারে যায়, 22টা ঘন্টা নিয়ে আগে, 22টা ঘন্টা। বড় বড় সব বিড়ালের গলায় একটা করে ঘন্টা বাজে দেয়। বিড়াল যেই দৌড় শুরু করবে নি সারা টুম 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 করে বাজে শুরু করবে নি। আর আমার ঘরের ইঁদুর যদি সারা একবার টের পেয়ে যায়, সজাগ হয়, সতর্ক হয়, সচেতন হয়, সারা বিড়াল যতই দৌড় মারে ইঁদুরের ধরতে পারবি না। ঈশ্বর পরম পিতা সবাইকে সুযোগ দেন, কাউকে বঞ্চিত করে না, কাউকে বঞ্চিত করে না। আমাদেরকেও সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগে যদি সদ্ব্যবহার না করি, ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই তারে না বাস